সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা বাংলাদেশের নিয়মিত আয়োজন কারেন্ট টকে। আমি শাহরিয়ার ইসলাম আছি আপনাদের সাথে। আমাদের আজকের ইস্যু থাকবে সম্প্রতি কুয়েটে ঘটা সহিংসতার ঘটনা নিয়ে। আমাদের সাথে কথা বলার জন্য কুয়েটের দুজন শিক্ষার্থী আছে, যারা একই সাথে প্রত্যক্ষদর্শী। একজন হচ্ছে শারজিল মাহমুদ অর্পণ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, এবং আরেকজন আসিফুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টক শোতে। তো প্রথমে চলে যাই শারজিলের কাছে। আহ, গতকালকে কুয়েটের যে ঘটনাটা ঘটলো, পুরো ঘটনাটা আপনি প্রেক্ষাপট সহ একটু শেয়ার করবেন আমাদের সাথে। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো আমি প্রথমে আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আর কি কণ্ঠের অবস্থা কালকে থেকে খুবই আর কি বাজে অবস্থা। তো আম, প্রথমে আর কি আমি প্রথমটুকু আমি বলতেছি, বিস্তারিত তাসফিক বলবে, ও আরো ভালো করে বলবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে গিয়ে আমাদের কুয়েট ক্যাম্পাসে আপনার একটু প্রেক্ষাপটটা বলে নিই। আমাদের কুয়েট ক্যাম্পাস এবং বিশেষ করে বিশেষায়িত যেই আপনার প্রতিষ্ঠানগুলো আছে, কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স, এগুলাতে আপনার 5ই আগস্টের পর থেকে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ঠিক আছে? তার তো এইভাবে চলছিল এতদিন, কিন্তু সম্প্রতি আমাদেরই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, তারা আর কি আপনার ভয়েস অফ কুয়েট নামে একটা সংগঠন পরিচালনা করা শুরু করে। মূলত তারা হচ্ছে কি বাহিরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আর কি চালাচ্ছিল, কিন্তু তারা নিজেরা মিলে ভয়েস অফ কুয়েট নামে এক আহ, একটা সংগঠন চালু করে। তো এই এই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল যে তারা বাহিরে আহ, ছাত্র রাজনীতির সাথে জড়িত, আবার তারা মিলে একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন খুলে আসলে তারা কি ফায়দা হাসিল করতে চাচ্ছে, এটা নিয়ে আর কি আমাদের ভিতরে অনেকদিন ধরে আলোচনা সমালোচনা চলছিল। তো ইতিমধ্যে আপনার গত 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি খুব সম্ভবত, মানে 2-3 দিন আগের কথা, আপনি কুয়েট ছাত্রদের মাঝে আপনার জাতীয়তাবাদী ছাত্র দল, তারা হচ্ছে গিয়ে ফরম বিতরণ কার্যক্রম করে। তো এরই ধারাবাহিকতায় ওই ভয়েস অফ কুয়েট যারা চালাচ্ছিল, তারাই মূলত ওই ফরম পূরণ করতে বা আনতে তাদের কাছে যায়, এবং এই ছবিটা আপনার তাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় পেজ থেকেও পোস্ট করা হয়। তো তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আর কি তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তো তাই ধারাবাহিকতায় আমরা গতকাল দুপুর 1টা বাজে আমাদের SWC তে হচ্ছে গিয়ে আপনার আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা প্রতিবাদ মিছিল বের করি। সেখানে আমরা কোনো নির্দিষ্ট কোনো দলের নাম নিয়ে না, আমরা শুধুমাত্র ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোনো দলই পরিচালনা করতে পারবে না, এই দাবিতে আমরা আমাদের আন্দোলন শুরু করি, কোনো দলের নাম নিয়ে না। ঠিক আছে? তারপরের কাহিনী আমার মনে হয় আরো বিস্তারিত তাসফিক বললে ভালো হয়। জনাব তাসফিক। জি, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, বাট আপনাকে দেখা যাচ্ছে না। ক্যামেরাটা একটু দেখবেন। এখন কি দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না। আপনার ক্যামেরাটা সম্ভবত বন্ধ করা, ওটা একটু চালু করুন। আহ ক্যামেরা তো অন করাই আছে। আচ্ছা, কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়তো। আপনি আপনি বলা শুরু করুন। আচ্ছা, তো অর্পণ যেটা বললো, তারপর আসলে আমাদের ক্যাম্পাসে এর আগে কিছুদিন আগে আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি দেওয়া হয়েছিল। তো সেই কমিটিকে কেন্দ্র করে তখন প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হয় ছাত্রদের মধ্যে, সাধারণ ছাত্রদের মধ্যে, আমাদের মধ্যে। আমরা প্রচন্ড প্রতিবাদ করি এই কমিটির বিরুদ্ধে, এবং এই কমিটিতে
অনেককে যুক্ত করা হয় এমন ভাবেও যারা আসলে নিজেরাও জানতো না যে তারা কমিটি মানে কিভাবে আসলো, বা তাদের জানার বাইরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় কমিটিতে। তো পরবর্তীতে আমাদের প্রচন্ড রিয়াকশনের মুখে এই কমিটি যারা সদস্য বা যারা আছেন তারা নিজেদের এই কমিটি থেকে সরিয়ে নেন, এবং তাদের কোনো কার্যক্রম এই কুয়েট ক্যাম্পাসে বর্তমানে কোনো কার্যক্রম নেই। এটা এই জন্য প্রথমে ক্লিয়ার করে নিলাম যে এই প্রোপাগান্ডা হচ্ছে যারা আমাদের উপর হামলা করেছে গতকালকে স্থানীয় ছাত্রদল এবং বিএনপি, এবং যারা কন্টিনিউয়াস এই প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে যে আমরা নাকি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য কর্মী, আহ, এর ব্যানারে আসলে আমরা গুপ্ত শিবির, এবং শিবিরের কার্যক্রম পরিচালনার স্বার্থে আমরা হচ্ছে যে ছাত্রদলকে বাধা দিচ্ছি। কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারা বলছে শিবির তাদের কার্যক্রম করে যাচ্ছে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা। কারণ কুয়েটে শিবিরের কোনো কমিটি নেই, কোনো ধরনের কোনো কার্যক্রম নেই, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। গতকাল আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল দুপুরটায় আমাদের SWC এর সামনে, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার। সেখানে আমরা মিছিল শুরু করি। মিছিল স্লোগান নিয়ে আগাতে থাকি। যখন আমরা ইউআরপি ভবনের পাশে পৌঁছাই, তখন আমরা দেখতে পাই যে ছাত্র দলের যারা আমাদের আহ, মানে ভয়েস অফ কুয়েটের সদস্য ছিল, তারা ছাত্র দলের ফর্ম তার আগের দিন রাতে ছাত্র দলের ফর্ম নিয়েছে, এবং তাদের সাথে 1-2 জন বহিরাগত, তারা টোটাল 10-12 জন হচ্ছে আমাদের অপোজিট সাইড থেকে এক রাজনৈতিক শোডাউনের মতো করে দল বেঁধে আমাদের দিকে আসছে। আমাদের মিছিলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা যখন আমরা ছিলাম, আমরা কমপক্ষে 100 জনের উপরে ছিল। তো তারা 10-12 জন মিলে আমাদের মিছিলের পাশে দিয়ে যায়, যাওয়ার সময় তারা হাততালি দেয়, তারা ভিডিও করে, এবং তারা আমাদের দিকে কিছু উস্কানিমূলক বক্তব্য পাস করে। যেই ভিডিওটা কাট করে ছাত্রদল বা যারা হচ্ছে এই হামলার বহিরাগত চেষ্টা করতেছে, তারা ওই ভিডিওর অংশটুকু, প্রথম অংশটুকু যেটা আসলে এই ঘটনার সূত্রপাত, এই প্রথম অংশটুকু তারা, ওই ভিডিওর অংশটুকু তারা এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে তারা শুধু শেষের অংশটুকু প্রচার করতে, যেখানে তাদের এই উস্কানির ফলে আমাদের সিনিয়র সহ সাধারণ যারা শিক্ষার্থী আছে, যারা ওখানে মিছিল করতেছিল, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের প্রচন্ড ক্ষিপ্ত হয় তাদের আচরণের কারণে। কারণ তারা সরাসরি হুমকি প্রদান করে যে আমরা ক্যাম্পাসে রাজনীতি নিয়ে আসবো, পারলে ঠেকাইছে, এই ক্যাম্পাস তোদের বাপের। হ্যাঁ। তারপর তারা বলে যে বৈষম্য বিরোধী আহ, বৈষম্য বিরোধী তলে তো গুপ্ত শিবির, এইসব কন্টিনিউয়াস প্রোপাগান্ডা তো তারা চালিয়ে যাচ্ছে। এরপর যেটা হয় যে আমরা তাদের 120 জনের মতো, 100 থেকে 120 জনের মতো হবে, আরো বেশি তখন মানুষজন জড়ো হতে থাকে আশেপাশে বিভিন্ন হল থেকে, এবং তাদেরকে ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এখানে আরেকটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তাদেরকে নাকি আমরা ব্যাপক মারধর করেছি, তাদেরকে নাকি হচ্ছে বেধড়ক মারা হয়েছে, যেটা হচ্ছে একদম কেন্দ্রীয় থেকে প্রচার করা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ তারা পরবর্তীতে যখন সংঘাত চলছে, তখন তারা বাইরে একদম অক্ষত অবস্থায় তারা মিডিয়ার কাছে সাক্ষাৎকার দিয়েছে। এটার প্রমাণ যমুনা টেলিভিশনের ভিডিও ফুটেজে আছে। তাদেরকে যদি আমরা বেধড়ক মারধরি করি, তাদেরকে যদি হাসপাতালে ভর্তি করা হয়, তাহলে তারা কিভাবে সংঘাত চলাকালীন সময়ে মিডিয়ার কাছে সাক্ষাৎকার দেয়? আবার তারা এটা নাটক সাজিয়েছে এভাবে, তারা নিজের জামা কাপড় ছেড়ে ছেড়ে দোষ দেয় সাধারণ ছাত্ররা, নয় তাদেরকে পিটিয়ে আহত করেছে, অথচ তারা একটা প্রমাণ দেখাতে পারবে না যে আমরা তাদেরকে পিটিয়েছি অথবা তাদের গায়ে কোনো আঁচড় করেছে। এখানে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সাথে তাদের যখন একটা আচ্ছা জনাব তাশফিকুর জনাব তাশফিকুর রহমান, আমি যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করি, আপনারা যেটা বললেন যে আপনাদের ক্যাম্পাসে আসলে ছাত্র রাজনীতি নাই, তো ছাত্র রাজনীতি কি আসলে 5ই আগস্ট পরবর্তী সময় বন্ধ হয়েছে নাকি অনেক আগে থেকে বন্ধ ছিল? না, 5ই আগস্ট পরবর্তী সময়, 5ই আগস্টের আগে ছাত্রলীগ ক্যাম্পাসে সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করেছিল।
আচ্ছা জনাব তাশফিকুর রহমান, এই যে ছাত্র রাজনীতি আপনাদের ক্যাম্পাসে থাকবেন এরকম একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, এটা কি সামষ্টিক সিদ্ধান্ত ছিল? যেহেতু ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের একটা কমিটি ওখানে দেওয়ার কথা ছিল বা ফর্ম বিতরণ করা হচ্ছে, ফর্ম তো বিতরণ করা হবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে, তাই না? সেক্ষেত্রে ক্যাম্পাসের সকল শিক্ষার্থী কি তাহলে চায় না যে ছাত্র রাজনীতি বন্ধ থাকুক? যে এটা আমাদের সামষ্টিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত আমরা 5ই আগস্টের পূর্বে আমাদের সকল ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভস এবং যারা পোস্টেড আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, যারা অ্যাসোসিয়েশন গুলোর ভাইস প্রেসিডেন্ট আছে, তারা সম্মিলিতভাবে একটা তারা একটা অনলাইন সিগনেচার, যেটা গণস্বাক্ষর কর্মসূচি তারা পরিচালনা করে, এবং সেখানে আমাদের বুয়েটের প্রায় 4,000 শিক্ষার্থীর স্বাক্ষর সমেত এই ডকুমেন্ট আমাদের সংরক্ষিত আছে। এবং এই ডকুমেন্ট আমরা অফিসিয়াল মাধ্যমে বুয়েট প্রশাসনের কাছে যেমন প্রেরণ করেছি, তেমন আজকে পুনরায় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা পুনরায় প্রেরণ করার উদ্যোগ আমাদের মানে বিভিন্ন যে পোস্টেডরা আছেন বা আমাদের যারা ক্লাস রিপ্রেজেন্টেটিভস থেকে শুরু করে যারা আছেন তারা পাঠানোর ব্যবস্থা করছেন। জনাব আসিফুর রহমান, সেক্ষেত্রে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, যদি আপনারা সমষ্টিগতভাবে একটা সিদ্ধান্ত নেন ছাত্র রাজনীতি থাকবে না ক্যাম্পাসে, তাহলে কেন কুয়েটের একটা অংশ, কুয়েটের শিক্ষার্থীদের একটা অংশ আসলে এখন ছাত্র দলের পক্ষ হয়ে কথা বলছে? সোশ্যাল মিডিয়াতে কুয়েটের ছাত্র দলের কর্মী ও সমর্থকদের কিছু ছবি দেখা গেছে, যেমন আপনি বললেন যে তাদের আসলে জামা কাপড় ছেঁড়া বা তারা আহত হয়েছে এমন একটা বিষয় দেখানো হচ্ছে, ইভেন তাদের হাইকমান্ড থেকেও এটা বলা হচ্ছে। তাহলে আপনারা যখন বললেন যে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় না, সেক্ষেত্রে এই অংশটা আসলে কিভাবে আসলো বা এই অংশটার পরিমাণ বা কতটুকু? ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার যে খুবই গুটি করে যে ছোট্ট অংশ, তাদের মোটিভটা যদি আমি বলি, বা হচ্ছে এখানে রাজনীতি ঢোকানোর অপচেষ্টার অন্যতম কারণ হচ্ছে আর্থিক কারণ, আর কিছুই না। কারণ কুয়েটে বর্তমানে বড় বড় প্রজেক্ট হচ্ছে, সামনে আরো বড় বড় প্রজেক্ট হবে। এই প্রজেক্টগুলো সংক্রান্ত অর্থ সহ সকল ক্ষেত্রে সুবিধা নিতে এবং রাজনৈতিক সুবিধার ভাগ নিতে রাজনৈতিক দলগুলো উঠে পড়ে লেগেছে, এবং হল ভিত্তিক রাজনৈতিক দখল, ক্যাম্পাস দখল, এবং হচ্ছে ক্যাম্পাসকে পুনরায় সেই সন্ত্রাসী ছাত্রদের কায়দায় ক্যাম্পাসকে পুনরায় সেই সন্ত্রাস প্রতিষ্ঠা করা, ক্যাম্পাসে অরাজকতা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে, যেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা 5ই আগস্টের পরে একটা মুক্ত স্বাধীন ক্যাম্পাস পেয়েছি, স্বাধীন হল পেয়েছি, আমরা হলে থাকতে পারছি, আমরা খেতে পারছি, আমরা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারছি, যে কোনো অন্যায় প্রতিবাদ করতে পারছি, এটা আমাদের সেই মত প্রকাশ স্বাধীনতাকে রুদ্ধ করে। এই জন্য আমরা কোনোভাবেই ছাত্র রাজনীতি বা শিক্ষক কর্মকর্তা কর্মচারী কোনো ধরনের রাজনীতি বিস্তার এই ক্যাম্পাসে আমরা চাই না। এটাই আমার মতামত জনাব কেন আর কি তারা জনাব চাচ্ছে। তাসিফুর রহমান, সেক্ষেত্রে আপনাদের কাছে যে প্রশ্নটা আবার চলে আসে সেটা হচ্ছে, ছাত্রদল মিডিয়াতে যেটা বলছে বা তারা যেটা ডিফেন্ড করছে যে বৈষম্য বিরোধী এবং শিবিরের সাথে মূলত যে কোন্দলটা ছিল। এখন বৈষম্য বিরোধী যে কথাটা আপনি বললেন যে বৈষম্য বিরোধী কমিটি আছে, অস্বীকার করছেন বৈষম্য বিরোধী আপনাদের ক্যাম্পাসে নাই, কিন্তু আসলে বৈষম্য বিরোধীর যে প্ল্যাটফর্মটা ছিল আন্দোলনের সময়, তারা কি আসলে ইনএক্টিভ হয়ে গেছে? মানে আপনাদের ক্যাম্পাসে কি আসলে এই মুহূর্তে তাহলে অন্য কোনো রাজনৈতিক সংগঠনই নাই, কোনো ছাত্র সংগঠন অ্যাক্টিভ নাই? না, কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন অ্যাক্টিভ নেই, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অ্যাক্টিভ কর্মসূচি এই ক্যাম্পাসে প্রমাণও কেউ দেখাতে পারবে না, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি ক্যাম্পাসে হয়নি, এবং আমরা সেটা হইতে দেইনি। আমরা যদি তাদের অংশই হতাম, আমরা যদি যারা হামলা করেছে তাদের দাবি অনুযায়ী আমরা তাদের অংশ যদি হতাম, তাহলে আমরা কখনোই তাদের এই কমিটির বিরুদ্ধে, তাদের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতাম না বা শক্ত প্রতিবাদ গড়ে তুলতাম না। আমাদের প্রতিবাদের মুখেই ওনারা নিজেদের ওই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বুয়েটে ওই বুয়েট
কমিটির যিনি আহ্বায়ক তিনি নিজে ফেসবুকে পোস্ট দিয়ে বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে সেন্ট্রাল থেকে কেন করা হয়। আমরা বারবার দাবি করে আসতেছি, এখনো আমরা দাবি করছি যে অবশ্যই অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংসদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয়ভাবে এই কুয়েটের কমিটিকে বাতিল ঘোষণা করতে হবে। আমরা কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির অথবা ইউনিয়ন অথবা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না। এটা আমাদের সুস্পষ্ট কথা, এটা যেই হোক না কেন। জনাব তাসিফুর, সেক্ষেত্রে বর্তমানে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গতকালকে যে সংঘর্ষটা হলো, এই সংঘর্ষে আহত কতজন ছিল? এবং ছাত্রদল যেটা দাবি করেছে যে তাদেরও একটা বড় সংখ্যক নেতাকর্মী ওখানে আহত হয়েছে। আহ, কিন্তু অন্যান্য সংবাদ মাধ্যমে আমরা এটাও দেখেছি যে আহ, এমন পোস্ট হয়েছে যে মিনিটে মিনিটে কুয়েটের একটা শিক্ষার্থীর মাথা ফাটছে। তো আসলে সাবেক পরিস্থিতি কি ছিল, যেহেতু আপনারা ওখানে উপস্থিত ছিলেন? এখানে যখন তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, তারপর তারা হচ্ছে বহিরাগত ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী সহ যারা নেতাকর্মী আছে বা স্থানীয় যারা ভাড়া করা সন্ত্রাসী তাদেরকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর প্রথমে তারা আমাদের পকেট গেটে আমাদের 22 ব্যাচ সহ 21 ব্যাচে 2-3 জনকে বেধড়ক মারধর করে, কিল, ঘুষি, লাথি, মাটিতে ফেলে লাথি মারতে থাকে। তখনই এই খবর যখন আমাদের কাছে পৌঁছায়, তখন আমরা শয়ে শয়ে ছাত্রছাত্রী আমরা হচ্ছে আমাদের সংঘর্ষ যেখানে হচ্ছে সেই জায়গায় আমরা যাই। এরপর তারা আমাদের দিকে সমানে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রচন্ড সংঘাত শুরু হয়। তারপরে তারা হচ্ছে বহিরাগত দিয়ে তারা রামদা, চাপাতি, হকি স্টিক নিয়ে আসে এবং ইট পাটকেলের সাথে তারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের শিক্ষার্থীদের কয়েকজনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে, যেটার প্রমাণ ভিডিও ফুটেজ এবং ছবি সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে এবং অহরহ পাওয়া যাচ্ছে। এটা সবাই দেখেছে এবং তাদের অনেকে এখন অলরেডি আইসিইউতে ভর্তি আছে। একজন ভাইয়ের কোপ পানোর আঘাতে তার হিউমেরাস 3 টুকরো হয়ে গেছে, তিনি ঢাকায় অপারেশনের জন্য ভর্তি। তো এই ধরনের নৃশংস বর্বর হামলা করা হচ্ছে। আর সেটার প্রতিরক্ষা করার জন্য আমাদের হাতে অস্ত্র বলে কিছুই ছিল না। এটাও হচ্ছে আরেকটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে আমরা সশস্ত্র হামলা চালিয়ে থাকবো। আমরা যদি সশস্ত্র হামলায় চালিয়ে থাকি, একটা প্রমাণ, একটা ফুটেজ, একটা ছবি দেখানো হোক যে আমাদের হাতে কোনো অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র যেটা তাদের হাতে ছিল। কোনো ফুটেজ, কোনো প্রমাণ, কোনো ছবি তারা দেখাতে পারবে না, কারণ আমাদের কোনো অস্ত্র ছিলই না। আমরা শুধুমাত্র প্রতিরক্ষার জন্য লাঠি নিয়ে জাস্ট, যেটা একদমই আসলে নিজেদের রক্ষা করা বাদে আমাদের আর কিছু করার ছিল না। অতটুকু বাদে আমরা আর কোনো কিছুই করিনি। এবং আমরা এই চাপাতি রামদার সামনে, আমরা সাধারণ ছাত্ররা, আমরা তো উম সন্ত্রাসী ক্যাডার বাহিনী না। আমরা এই চাপাতি রামদার সামনে আমাদের প্রতিরোধের কোনো উপায় ছিল না। তো আমাদের 70 থেকে 100 জনের মতো শিক্ষার্থী সহ কয়েকজন শিক্ষকও গুরুতর আহত হয়। অনেকে মেডিকেলে ভর্তি আছেন এখনো, ঢাকায় আছেন, কুয়েট মেডিকেলও ছিলেন। বর্তমানে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে খুলনা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে। তো আপাতত এটাই আরকি অবস্থা। আহতদের আ আপডেট এতটুকুই আরকি। জনাব শারদিল মাহমুদ, আপনারা যেমনটা বললেন বা নিউজ মিডিয়াতে যেমনটা আসলো যে বহিরাগতদের একটা অংশ নাকি আপনাদের উপরে হামলা চালিয়েছে। আহ, এটা আসলে কতটুকু সত্যি? আর আসলে ওইখানে আপনাদের ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্রদলের সমর্থক কতটা ছিল, আর বহিরাগত বা কতজন ছিল? দেখেন দেখেন এটা সত্যতা আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে বহিরাগত, তারা বহিরাগত কিনা। আপনারা দেখেছেন যে একজন বয়স তার 40-এর কোঠায় হবে, তার হাতে রামদা, এটা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো সেই 40-এর কোঠায় যার বয়স, সে কিভাবে আপনার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হতে পারে? শুধু একজন না, এরকম আরো কয়েকজন আছে তাদের। তা এগুলো তো ভাইরাল হয়েছেই। তাছাড়া তারা প্রথমে ক্যাম্পাসের ভিতরে ছিল ওরা 6-7 জন। তো 6-7 জন পরবর্তীতে কিভাবে এত বড় একটা আক্রমণ করতে পারে, এত বড় একটা আক্রমণ করতে পারে তারা কিভাবে, যে শত শত, প্রায় অর্ধশতাধিক আমাদের ছাত্ররা আহত হয়েছে। ঠিক আছে,
তো এটা কিভাবে এটা সম্ভব হতে পারে যে তারা আমাদের ক্যাম্পাসেরই ভেতরে হবে? এটা তো সম্ভবই না। তারপরে তার আপনার ভিডিও ফুটেজে এটাও এসেছে যে দেখেই বোঝা যাচ্ছে যে আহ, তাদের সংখ্যা কত অত্যাধিক সংখ্যা। তো এত সংখ্যা তারা কোথায় পেল? ৬-৭ জন এত সংখ্যা হঠাৎ করে কোথায় পেল? তারা অবশ্যই ক্যাম্পাসের বাহিরে যে তাদের যে টোকাই বাহিনী আছে, টোকাই বাহিনী এবং তাদের আহ, সন্ত্রাসী নেতা কর্মীরা সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে আমাদের উপর আঘাত হানার পরিকল্পনা নিয়েই তারা সামনে এসেছিল। এছাড়া এত বড় একটা আক্রমণ কোনোভাবেই সম্ভব না। এক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে ছাত্রদল কিন্তু মিডিয়াতে বলছে যে আসলে ওখানে স্থানীয়দের উপরে প্রথমে ছাত্ররা কোনো কারণে হামলা চালায়, দেন স্থানীয়রা নিজেদের আত্মরক্ষার্থে বা স্থানীয়রা খেপে গিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীর উপর হামলে পড়ে। তো এমনটা কি আসলে ঘটেছিল? স্থানীয়দের সাথে কি ছাত্ররা প্রথমে কোনো বিবাদে জড়িয়ে পড়েছিল? না, এটা তো কোনোভাবেই সম্ভব না। স্থানীয়রা কি, স্থানীয়দের সাথে আমরা কেন জড়াবো? ঠিক আছে, স্থানীয়রা যারা সাধারণ শিক্ষার্থী, আমরা তো বললাম স্থানীয়দের সাথে আমরা জড়িয়েছি, আগে জড়িয়েছি, এরকম কোনো প্রমাণ কি তাদের হাতে আছে? আমাদের হাতে তো সব ধরনের প্রমাণ আছে যে তারা কিভাবে আমাদের উপর আক্রমণ করেছে। এরকম কোনো প্রমাণই তারা আমাদের দিতে পারবে না। আমরা তো বললামই, তাশফিক একটু আগে বললো যে আমরা যখন ওদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেই, তারপর আমরা সবাই চলে যাই প্রশাসনিক ভবনে। প্রশাসনিক ভবনে ওইখানে আমরা গিয়ে ভিসির সাথে আমরা আমাদের, ভিসি স্যার ছিলেন আমাদের, তারপর ডিএসডব্লিউ স্যার ছিলেন, আরো অন্যান্য সিনিয়র শিক্ষকগণ ছিলেন। তো তাদের কাছে আমরা সবাই মিলে দাবি দাওয়া পেশ করতেছিলাম। তো এই সময় আমরা কিভাবে যাব স্থানীয়দের সাথে জড়াতে? এটা কিভাবে সম্ভব? তখনই আমরা এক সময় যে আমাদের কাছে খবর আছে, খবর আসে যে আমাদের পকেট গেটে ওইখানে হামলা হচ্ছে। তখনই আমরা দৌড়ায় যাই, আমাদের যদি কোনো ভাইরা ওইখানে আহত হয়েছে কিনা ওই জায়গায়, তখন আমরা প্রতিহত করতে যাই। তারা ব্যাপকভাবে তখন ইট পাটকেল ছুটতেছিল। ওই অবস্থাতে আমাদের কয়েকজন ভাই খুবই খারাপ ভাবে আহত হয়। তারপরে আপনার এক পর্যায়ে গিয়ে যখন আমরা মোটামুটি নিজেদের সেভ দিতে পারি, প্রতিহত করতে পারি, তারপর আমরা যখন ক্যাম্পাসের বাইরে যাই, তখন আরেকটু সামনে এগিয়ে তখন তার আবার আমাদেরকে ব্যাপকভাবে আক্রমণ শুরু করে। এটা হচ্ছে ক্যাম্পাসের বাহিরে, বাহিরে বলতে ক্যাম্পাসের সাথে ক্যাম্পাসের সংলগ্ন যে রাস্তাটা ওই জায়গায়। তো এক পর্যায়ে যে ওইখানেও আমরা প্রতিহত করি, কিন্তু খুব দুঃখের বিষয় তারা ছিল ওই সাইডে, আমরা ছিলাম এই সাইডে। কিন্তু এক পর্যায়ে যেটা, যে তারা আমাদেরকে দুই সাইড থেকে আক্রমণ শুরু করে, মূল রাস্তা থেকে আর একটা হচ্ছে গলির ভেতর থেকে। তো এই অবস্থাতে আমাদের তখন ব্যাপকভাবে, যখন দুই সাইড থেকে আক্রমণ করা হয়, তখন ব্যাপকভাবে আমাদের অনেক ভাইরা আহত হয় তখন ওই টাইমটাতে। তো তখন আমরা ক্যাম্পাসের ভিতরে চলে যাই। তখন আমাদের তো জীবন তো বাঁচাতে হবে, তাই না? আমরা, ওরা যারা টোকাই বাহিনীদের সাথে কিভাবে ক্যাম্পাসের ছাত্ররা কি পেরে উঠতে কখনো পারবে? তারা তো আলাদাভাবে ট্রেনিং প্রাপ্ত। তো আমরা তো সাধারণ শিক্ষার্থী, তো তাদের সাথে ওইভাবে আমরা পারা সম্ভব না। তার উপরে তারা আমাদেরকে দুই দিক থেকে আক্রমণ শুরু করছে। তখন আমরা গিয়ে ক্যাম্পাসে আশ্রয় নিই। তো এক পর্যায়ে গিয়ে তখন ওদের সাহস কত বড়, ওদের সাহস কত বড়, ওরা মেইন গেটে ঢুকে রামদা, যে ছবিগুলো ভাইরাল হয়েছে এগুলো ক্যাম্পাসের, একটা ক্যাম্পাসের বাইরে আরেকটা, যেটা এই যে এই যে মাহবুবুর রহমান যার নাম, ওই সিনারিওটা হচ্ছে ক্যাম্পাসের ভিতরে। তো তাদের কত বড় সাহস হয়, তারা ক্যাম্পাসের ভিতরে এসে আমাদের আক্রমণ করে। তো এক পর্যায়ে ওই তারাও সামনে মেইন গেটের ওদিকে তাদের অস্ত্র শস্ত্র বাহিনী সহ ছিল, প্লাস আমাদের মেইন গেটের পাশে একটা বড় উঁচা আপনার ৭-৮ তলা একটা বিল্ডিং আছে। তো ওই বিল্ডিং এর উঁচা থেকে ওরা ঢিল নিক্ষেপ করতে থাকে ইচ্ছা মতো। আবার সামনে ওদের বাহিনী সশস্ত্র ভাবে ওরা অবস্থান করে। তো এক পর্যায়ে আমাদের শিক্ষকরা যায় যে তাদের সাথে কথা বলতে। শিক্ষকরা এই অবস্থাতে যায় কথা বলতে। তারা কোনো তখন শিক্ষক টিক্ষক কিছুই মানে না, ওরা উপর থেকে ঢিল ছুটতেই থাকে। তো এক পর্যায়ে আমাদের কিছু শিক্ষক এবং সিনিয়র শিক্ষক, বয়স্ক, তারা ব্যাপকভাবে আহত হয়, মাথা ফেটে খুবই রক্তাক্ত অবস্থা। তো এই অবস্থা চলছে গতকাল ক্যাম্পাসে। তো এইখানে কিভাবে আমরা আগে, কি জন্য, কিসের উদ্দেশ্যে আমরা স্থানীয়দের সাথে জড়াতে যাব? এর কোনো প্রমাণ কিছুই তারা দেখাতে পারবে না। আহ, এই পর্যায়ে জনাব তাশফিকুর রহমানের কাছে যদি প্রশ্ন করি, আহ, এই যে পুরো ঘটনাটা ঘটলো, পুরো সংঘর্ষের বিষয়টা হলো, এই সময় আসলে আপনাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কি ছিল?
আহ আমরা যখন হচ্ছে সর্বপ্রথম আহ তাদের সাথে যেই উত্তপ্ত বাক্য বিনিময় হওয়া হয় এবং যেটা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে যে ১০-১২ জন ছাত্রদলের নেতাকর্মী তাদের শোডাউন থেকে যেই হচ্ছে যেই কথা কাটাকাটি বা হচ্ছে যেই তর্কাতর্কির সূত্রপাত, তারপরে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া। এরপরে আমরা হচ্ছে আমরা প্রশাসনিক ভবনের সামনে যাই। সেখানে আমাদের প্রশাসনিক ভবনের সামনে আমরা তাদেরকে বহিষ্কারের দাবিতে এবং ছাত্র শিক্ষক রাজনীতি চিরতরে নিষিদ্ধ করে অর্ডিন্যান্সে অধ্যাদেশে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে আমরা সেখানে অবস্থান করি এবং স্লোগান দিতে থাকি। স্যাররা আসেন, স্যাররা এসে আমাদের সাথে কথা বলেন। কিন্তু তারা ১ম এ তারা হচ্ছে বলেন যে তারা হচ্ছে দাবি-দাওয়া শুনবেন। তাদের কাছে অফিসিয়াল কোনো কিছু যায়নি। তারা কিছুই জানেন না এবং তারা কোনোভাবেই হচ্ছে কোনো রাজনৈতিক কোনো বিষয় বা কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি বা কোনো রাজনীতির বিষয়ে তারা কোনো কথা বলতে চান না। যেটা আমরা ওখানে দেখতে পাই। পরবর্তীতে আমরা যখন হচ্ছে আমরা সামনে দাঁড়ায় তাদের কাছে দাবি জানাই, তো তারা হচ্ছে তাদের ভিতরে কয়েকজন শিক্ষক আমাদের কয়েকজন ভাইদের সাথে হচ্ছে তারা বৈঠকে বসেন এবং ভাইরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে দাবিগুলো পেশ করেন। এরপরেই আমরা শুনতে পাই যে আমাদের ছাত্রদের উপর হামলা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। এই পর্যায়ে আমরা ওইটা প্রতিহত করতে ওইদিকে যাই। কিন্তু আমাদের দুঃখজনকভাবে আমরা ২টা বাজে আমাদের এই সংঘাত শুরু হলেও প্রশাসনিক সহায়তা, আর্মি, পুলিশের সহায়তা আমরা পাই ৫টা ১৯। ৫টা টাইম স্ট্যাম্পটা হচ্ছে ৫টা ১৯। ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা প্রায় পরে প্রশাসনিক সহায়তা আসে। আর্মি, পুলিশ পরিস্থিতি কন্ট্রোলে নেয়। এর আগ পর্যন্ত আমাদের বহু আহত, ক্যাম্পাসের অবস্থা প্রচন্ড খারাপ হয় এবং আমাদের প্রচন্ড সংঘাত আমাদের ফেস করতে হয়। আমরা 999 এ অনেকবার ব্যক্তিগত উদ্যোগেও কল দিই। আমি নিজে কল দিয়েছি। 999 থেকে আমাকে বিভিন্ন থানায় ঘোরানো হয়। কিন্তু এই থানা থেকে ওই থানায় পাঠানো হয়। কিন্তু কোনো প্রতিকার দেওয়া হয় না। লাস্টে বলা হয়, "আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনারা অপেক্ষা করুন।" কিন্তু ব্যবস্থা নিচ্ছি বলারও প্রায় ১-১.৫ ঘন্টা পরে তারা আসেন। অর্থাৎ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়, নির্বিকার ছিল এবং প্রশাসনের সম্পূর্ণ অদক্ষতা, ব্যর্থতা এই ঘটনায় পরিলক্ষিত হয়েছে। যেটা আমাদের যে সেন্ট্রালি যে দাবিগুলো তোলা হয়েছে, দাবি পেশ করা হয়েছে, সেখানে হচ্ছে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং এই ব্যর্থতার কারণেই আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের সকল প্রকার আ কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা এবং তাদের বহিষ্কার অথবা তাদের পদত্যাগ আমরা দাবি করেছি। আমাদের সেন্ট্রাল থেকে দাবি করা হয়েছে, অ্যাকচুয়ালি সেন্ট্রালি আমাদের আন্দোলন থেকে এই দাবিগুলো করা হয়েছে। কারণ আমরা যদি আমাদের নিরাপত্তাই নিশ্চিত না পাই, তাহলে প্রশাসনের কাছে আমরা কি আশা করতে পারি? তারা তো আমাদের অভিভাবক। আমরা তাদের প্রতিপক্ষ নই। কিন্তু আমরা এই যে বাইরে যাবো, আমরা বাইরে থাকবো, খাবো, বাইরে চলাফেরা করবো, আমাদের নিরাপত্তা কে দেবে? আমাদের যে আজকে কোপানো হবে না বাইরে গেলে, এটার নিরাপত্তা কে দেবে? তো এই যে প্রশাসন নির্বিকার ছিল বা প্রশাসনিক যে নিষ্ক্রিয়তা, এর বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ জানিয়েছি এবং প্রশাসনিক এই অসহযোগিতার কারণ আসলে আমরা জানতে চাই। জনাব তাশফিকুর রহমান, আপনি যেটা বললেন যে গতকালকে আর্মি বা পুলিশ প্রায় ৩.৫ ঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়। আসলে এই দেরিটার কারণটা কি? যেখানে মানুষ নিয়মিত আহত হচ্ছে, মাথা ফাটছে। এরকম পরিস্থিতিতে কেন এটার এত কারণ সময় আসলে পরে এটা আসলে পুলিশ ওখানে উপস্থিত হলো? এমন তো জি, না যে জি, আপনারা জি। শহর থেকে দূরে থাকেন। আমাদের আমাদের ক্যাম্পাস থেকে জাস্ট ১০ মিনিটের ব্যবধানে জাহানাবাদ ক্যান্টনমেন্ট আছে, যেখান থেকে আর্মি আসলে পরিস্থিতি নিউট্রাল করতে তাদের ১০ মিনিট সময় লাগতো না। সো এই ঘটনাটা হয়তো ০.৫ ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই ঘটনা কেন ৪ ঘন্টা গড়ালো? এটা হচ্ছে ১ম প্রশ্ন। আর্মি কোথায় ছিল? আর আমরা 999 এ বারবার কল দেওয়ার পরে আর্মি আ যৌথ বাহিনীর সাথে যোগাযোগ করার পরেও কেন যৌথ বাহিনী রেসপন্স করেনি? তারপরে ভিসি স্যার বা প্রশাসন থেকে আমরা যেটা জানতে পেরেছি ৫টা ১১ বাজে কল করা হয়েছে। আমার কথা হচ্ছে তারা তো জানতেন যে এই দুরবস্থা ক্যাম্পাসে। তারা জানতেন তাদের ছাত্রছাত্রীরা আহত হচ্ছে, হামলার শিকার। তাহলে কেন ৫টা ১১ তে কল দেওয়া হলো আর্মিকে? এটা আর্মির ভাষ্য। আমরা জানি না আর্মি সত্য বলেছে কি মিথ্যা বলেছে। এটা আর্মির ভাষ্য। আর্মি তাদের দায়িত্বশীল কর্মকর্তা ওখানে এসে আমাদের বলেন যে, "আপনারা আপনাদের ভিসি স্যার আমাদের ঢুকতে না দিলে আমরা কিভাবে ঢুকবো? আর আমাদের ভিসি স্যার আমাদের কাছে কল এসেছে ৫টা ১১ তে। এর আগে তো আমাদের কাছে কোনো কলই আসেনি।" যেটা সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ 999 এ আমরা বারবার যোগাযোগ করেছি এবং 999 থেকেই আমাদেরকে বলা হয়েছিল যে, "এ পর্যন্ত কুয়েট থেকে
আমাকে বলা হয়েছিল, আমার আগেও ৩ বার কল গেছে। তো 999 যদি আমি সহই 4 বার কল যায়, তারপরে কিভাবে হচ্ছে যৌথ বাহিনী বা তারা প্রশাসন অস্বীকার করে যে তাদের কাছে কোনো নিউজ যায়নি বা তারা জানে না? এটা তো হতেই পারে না। তারা জানতো, কিন্তু তারা পরিস্থিতি নিউট্রাল করতে বা ব্যবস্থা নিতে তারা দেরি করেছে। এখন কেন দেরি করেছে? এটা আসলে প্রশাসনকে এটা জবাবদিহিতা প্রশাসনের কাছে চাইতে হবে, বা প্রশাসনের জবাবদিহিতা করা উচিত তাদের। আচ্ছা জনাব তাসফিকুর রহমান, আমরা যেটা দেখলাম যে ওই গতকাল রাতেই আপনাদের ভিসি কে সম্ভবত পদত্যাগ করানো হলো। তো এই পদত্যাগের বিষয়টা আসলে কেন আসলো বা পুরো প্রক্রিয়াটা কিভাবে ঘটলো এটা যদি একটু বলতেন। যেটা একটু আগে বললাম যে হচ্ছে প্রশাসনিক যে নিষ্ক্রিয়তা ছিল, অথবা রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে থাকার পরেও ক্যাম্পাসে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া, সেখান থেকে সূত্রপাত করে ভয়েস অফ কুয়েট আসা, ছাত্রদলের ছায়া সংগঠন হিসেবে ছাত্রদলের ফর্ম বিক্রি করা, তারা ক্যাম্পাসে শোডাউন করে যাওয়া, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এই ধরনের কাজ একের পর এক ঘটে যাওয়ার পরেও প্রশাসনিক নির্লিপ্ততা কোথায়? তাহলে প্রশাসনের সেই আইনের বাস্তবায়ন, তারা যেই নোটিশ জারি করে নিষিদ্ধ করলো ছাত্র শিক্ষক রাজনীতি, তাহলে সেটার বাস্তবায়ন কোথায় ছিল? তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ কোথাওই নেয়নি। ছাত্রদল এর আগেও ক্যাম্পাসে এসে বৃক্ষরোপণ করে গেছে। তারা হচ্ছে এর আগেও কুয়েট ছাত্রদল নাম দিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালায়, যেটার সময় আমরা হচ্ছে প্রচন্ড প্রতিবাদ জানাই যে কুয়েট ছাত্রদল বলে কিছু নেই, কুয়েটে কোনো ছাত্রদলের কোনো কমিটি নাই। তো এই ধরনের প্রোপাগান্ডা কেন করা হচ্ছে? আমরা কোনো রাজনীতি চাই না ক্যাম্পাসে। তারপরেও এই যে প্রশাসনিক নিষ্ক্রিয়তা আজকে আমাদের এই অবস্থা দাঁড়া করায় দিল, এটার ব্যর্থতার দায় তো অবশ্যই প্রশাসনকে নিতে হবে। কুয়েট প্রশাসনকে নিতে হবে এর দায়। এবং গতকালকের ঘটনার দায়, এই যে এত পরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর রেসপন্স এত দেরি হলো, অথবা এই যে আমাদের দাবি দাওয়াগুলো এখনো পূরণ করা হলো না, অথবা প্রশাসন থেকে যে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না, এবং টালবাহানা করা হচ্ছে, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হইলো, এই ধরনের কার্যকলাপ কেন করা হচ্ছে? এই সকল কার্যকলাপের সমন্বয়েই আমরা আমরা আমাদের সিনিয়ররা, আমাদের সকল শিক্ষার্থী আমরা মনে করছি যে তারা আসলে এটা জবাবদিহি করতে বাধ্য, এবং তারা এই নৈতিক অধিকারটা তারা হারিয়ে ফেলেছে আসলে। জনাব তাশফিকুর রহমান, আহ, আপনি তো নিজে এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যতদূর শুনেছি আপনি ঘটনার আহত। তো এই বিষয়টা যদি বলতেন আসলে কিভাবে আপনি আহত হলেন, পুরো ঘটনাটা কিভাবে শুরু হলো। আমি আহত বলতে আমি তেমন আহত হইনি। আমার শুধু হচ্ছে ওই ইট পাটকেল নিক্ষেপের সময় আমার বাম হাতে হচ্ছে ইট এসে লাগে। তো আমি তখন ক্যাম্পাসের ভিতরে চলে যাই। কিছুক্ষণ পরে আবার বের হই, কিন্তু তেমন আহত আমি হইনি আসলে। এর বাইরে যেটা হচ্ছে যে আহ, আর কি প্রশ্ন করেছিলেন আমি আহ, মনে করতে পারছি না। এর বাইরে কি আরেকবার বলবেন? মানে এই যে সংঘর্ষটা শুরু যখন হলো তখন আপনি কোথায় ছিলেন এবং আপনি কিভাবে ও সংঘর্ষতে আচ্ছা, জড়িয়ে পড়লেন হ্যাঁ, বা আমি আমি প্রথমে যখন শুরু হয়েছে তখন আমরা সবাই হচ্ছে হচ্ছে প্রথমে পকেট গেটে যাই। পকেট গেটে যখন প্রচন্ড ইট পাটকেল নিক্ষেপ চলছে, তারপর আমরা হচ্ছে মেইন গেটের দিকে যাই। মেইন গেটে তখন হচ্ছে একদল মেইন গেটে ছিল, তারা তখন সরে গলির ভিতরে ঢুকে যায়। তারপরে আমরা হচ্ছে পকেট গেট থেকে বের হয়ে যাই সবাই। বের হয়ে গিয়ে তাদেরকে ধাওয়া দিয়ে গলির ভিতরে সবাই মিলে তাদেরকে ধাওয়া দিয়ে গলির ভিতরে তারা চলে যায়। গলির ভিতর থেকে তারা হচ্ছে ওপাশ থেকে তারা সশস্ত্র হয়ে বের হয়ে আসে, ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, এবং দুই পাশ থেকে আক্রমণ করে আমাদের। আমরা তখন পিছু হটতে বাধ্য হই এবং ক্যাম্পাসে ফেরত আসি। এরপরে তারা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে, এবং তখনই কয়েকজন মারাত্মক আহত হয়, তাদের কোপানো হয়। আহ, আচ্ছা জনাব তাসফিকুর রহমান, আপনার কাছে যদি জানতে চাওয়া হয় যে আসলে 5ই আগস্ট পরে যে আসলে ছাত্র রাজনীতিকে বন্ধ করার যে প্রচেষ্টাগুলো নেওয়া হচ্ছে, এগুলো আসলে কতটা যৌক্তিক? একটা ক্যাম্পাসকে আসলে ছাত্র রাজনীতি মুক্ত থাকা উচিত? আমাদের যে আমি যদি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের গুলোর কথা বলি, যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং মেডিকেল গুলো আছে, এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত কলেজগুলোতে প্রকৃত ছাত্র রাজনীতির কোনো ইফেক্ট, কোনো বেনিফিট আমরা দেখতে পাইনি আমাদের ইতিহাসে। আমরা শুধু দেখেছি রক্তপাত, দেখেছি সন্ত্রাস, দেখেছি চাঁদাবাজি, দেখেছি দখলদারিত্ব। আমরা দেখেছি যে হলে 4 জনের রুমে একজন থাকা।
আমরা দেখেছি হলের টেন্ডার বাণিজ্য, আমরা দেখেছি হচ্ছে ভার্সিটির বিভিন্ন বড় বড় প্রজেক্টের টেন্ডার বাণিজ্য, আমরা দেখেছি হলের খুবই নিম্নমানের ডাইনিং, হলের আবাসন সহ খাদ্য সহ সকল কিছু প্রচন্ড নিম্নমানের অবস্থা। আমরা দেখেছি ক্যাম্পাসে পাওয়ার পলিটিক্স, আমরা দেখেছি শোডাউন, আমরা দেখেছি ভিন্নমত দমন, আমরা দেখেছি তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললে রাতভর নির্যাতন, র্যাগিং, পিটিএ শিবির বলে পুলিশের সুপর্দ করে দেওয়া, পিটিএ মারাত্মক আহত করা, তাদের ভয়ে কোনো কথা বলতে না পারা, ইভেন কি আমাদের যে স্বাভাবিক যে ছাত্র জীবনের যে অধিকার, যে ক্যাম্পাস স্বাধীনভাবে চলাফেরা করা, ক্যাম্পাস স্বাধীনভাবে মত প্রকাশ করা, হলে থাকা, হলে খাওয়া দাওয়া করা, এই সবকিছুর অধিকার মারাত্মকভাবে সংকুচিত হওয়া, ব্যাহত হওয়া ছাড়া আমরা এই ছাত্র রাজনীতি আর কোনো প্রভাব আমরা ক্যাম্পাসে দেখতে পাইনি। ছাত্রলীগের ভয়াবহ স্মৃতি, দুঃশাসন এবং অত্যাচারের স্মৃতি আমাদের ভিতর থেকে এখনো মুছে যায়নি। সেজন্য আমরা কোনোভাবেই এই ভয়াল ছাত্র রাজনীতি, অপরাজনীতি এবং আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে আমাদের শিক্ষা জীবনকে বা শিক্ষার পরিবেশকে আরো বহুগুণ পিছিয়ে নিয়ে যাওয়ার এসব অপচেষ্টা আমরা কোনোভাবে সমর্থন করবো না এবং সহায়তা দেব না ইনশাল্লাহ। জনাব তাসফিকুর রহমান, আপনি যেটা বললেন যে 5ই আগস্ট পূর্ববর্তী সময় আপনারা যখন দেখেছিলেন যে আহ, একটা ছাত্র সংগঠন ক্ষমতায় ছিল, তখন হচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ঝামেলা, টেন্ডারবাজি বা নিম্নমানের ক্যান্টিন। তো এখন তো আগস্টের পরবর্তী একটা বড় সময় মোটামুটি ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত আছে। তো ছাত্র রাজনীতি মুক্ত থাকায় আসলে আপনারা কোন কোন ধরনের সুবিধা পেয়েছেন বলে মনে করেন, বা কোন কোন দিকে উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে আপনার? সর্বপ্রথম যদি বলি ছাত্র রাজনীতি থাকা অবস্থায়, আমরা বর্তমান দ্বিতীয় বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার আমাদের প্রায় শেষের দিকে। তো আমাদের হলে সিট পাওয়ার কথা, আবাসন সংকট থাকা সত্ত্বেও আমাদের হলে সিট পাওয়ার কথা মূলত প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টারের শুরু থেকে। কিন্তু সিট পাওয়া তো দূরের কথা, আমাদের হচ্ছে একটা ন্যূনতম গুটি কয়েক পলিটিক্যাল অংশ যারা ওই পলিটিক্যাল ভাইদের তাবেদারি করত, তাদের কাছে গিয়ে বসে থাকতো এবং তাদের সঙ্গ দিত, তারা বাদে ওই গুটি কয়েক 8-10 জন বাদে কাউকে হলে থাকা তো দূরের কথা, হলের কোনো কিছুতে প্রবেশ বা হচ্ছে যে অংশ নেওয়ারও, জি দুঃখিত একটু ইন্টারাপশনের জন্য। তো আমি যেখানে ছিলাম, তো তখন হচ্ছে দেখা যায় যে তারা ওই গুটি কয়েক 8-10 জনকেই তাদেরও মানে থাকার প্রতিশ্রুতি দিত, কিন্তু সেটাও হচ্ছে গণরুম বা খুবই নিম্নমানের আবাসন ব্যবস্থা। সেটার জন্যই হচ্ছে তারা, যেহেতু তাদের অনেক ধরনের বাধ্যবাধকতা থাকতো, তারা হয়তো দরিদ্র পরিবার থেকে এসেছে বা তাদের হয়তো ওই সামর্থ্য নাই বাইরে টাকা খরচ করে থাকার মতো, খাওয়া দাওয়া করার মতো, তারা বাধ্য হয়ে ওই রাজনীতিতে অংশ নিতে বাধ্য হতো এবং তারা শোডাউন করতো, মিছিল করতো, পড়াশোনা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যেত এবং এটার প্রভাব তাদের সকল দিকে পড়ে। তারপরে তারা হয়তো 8-10 জন ওই কোনো মতো ক্ষুদ্র একটা পরিসরে একটা মানবেতর অবস্থায় থাকার একটা সুযোগ পাইতো দয়ায়, যেটা হচ্ছে হওয়া তাদের অধিকার এবং সেটা জনাব উন্নত ভাবে তাসফিকুর রহমান, থাকা আমাদের উচিত। সময় প্রায় সময় শেষের দিকে। তো শেষ প্রশ্ন যদি আপনার কাছে করি, এখন আসলে ক্যাম্পাসের সর্বশেষ আপনার আসলে কতটা নিরাপদ, যেহেতু আপনাদেরকে বিভিন্ন প্রয়োজনে ক্যাম্পাসে যেতেই হচ্ছে? তো এই মুহূর্তে আসলে আচ্ছা প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে কতটা নিরাপদ করতে পেরেছে? আচ্ছা আমি একটু পূর্বের অংশটা একটু জাস্ট এক কথায় শেষ করি। সেটা হচ্ছে বর্তমান ছাত্র রাজনীতি না থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা হলে সিট পাচ্ছে, তারা আবাসন ব্যবস্থা উন্নত হয়েছে, খাবারের ব্যবস্থা উন্নত হয়েছে, ক্যাম্পাসে মত স্বাধীনতা আছে, ক্যাম্পাসে সকল ধরনের সাংস্কৃতিক কার্যক্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে এবং শিক্ষার পরিবেশ, শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। আমরা কোনো ধরনের অছাত্রদের আস্ফালন, কোনো ধরনের র্যাগিং, টেন্ডারবাজি, এসব দখলদারিত্ব আমরা এখন দেখতে পাচ্ছি না, যেটা আমাদের এই ক্যাম্পাসের জন্য খুবই প্রয়োজন। আর রহস্য নিরাপত্তার যে ব্যাপারটা বলা হচ্ছে, যে আমরা চাই যে ক্যাম্পাস সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়া হোক, আমাদেরকে সম্পূর্ণভাবে ক্যাম্পাসকে আহ বাউন্ডারিতে ঘেরা হোক, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সীমিত করা হোক বা নিষিদ্ধ করা হোক। জনাব শারদিল মাহমুদ, আপনার কাছে যদি এখন শেষ প্রশ্নটা আপনাকে করি, বর্তমানে ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতিটা আসলে কি? আপনার আসলে কতটুকু নিরাপদ? আপনার আসলে কতটা স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসের বাইরে যেতে পারছেন না? আপনাদের জীবন এখন কেমন চলছে? আচ্ছা, বর্তমানে এখন ক্যাম্পাসে কিছু
কিছু পুলিশ গার্ডে আছে, কিন্তু এরপরও আমরা হচ্ছে গিয়ে নিরাপত্তা ফিল করতেছি না। কারণ যেভাবে তারা অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদেরকে, স্থানীয় টোকাইদের নিয়ে আক্রমণ চালাইছে, সে সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা এমনকি বাইরে যে আমরা কিছু কিনবো, আমাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য বাজারে যাবো, তো কুয়েটের ছাত্ররা এই বিষয় নিয়ে খুবই আতঙ্কিত। গতকাল পরবর্তীতে আপনার আর্মি এবং পুলিশরা ডিপ্লয় করা হলেও আপনার বাহিরে যারা, আমাদের তো ক্যাম্পাস বাহিরে আশেপাশে অনেক ছাত্ররা থাকে, তো অনেকেই তারা আহ, উম, আক্রমণের ভয়ে যার যার ফ্রেন্ড বা বড় ভাই যারা হলে থাকে তাদের রুমে এসে আশ্রয় নিয়েছে। তো দেখা গেছে যে গতকাল রাতে হলের রুমগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভরা ছিল। দেখা গেছে একটা রুমে 4 জনের সিট, তো সেই রুমে 9 জন, 10 জন, 12 জন করে থাকতেছে। কেন? কারণ আমাদের হচ্ছে গিয়ে জীবনের ভয়, যে কখন তারা আবার তাদের বাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করে। কারণ যেখানে 10 মিনিটের ভিতরে পুলিশ সেনাবাহিনী এনে আমাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব ছিল, সেখানে তারা 2.5-3 ঘন্টার ভিতরেও তারা আনতে পারেনি। তো যে তাদের এই ব্যর্থতাই আমাদেরকে এখনো, আমাদের ভিতরে এখনো সাহস জন্ম দেয় নাই, যে আমরা এখনো নিরাপদে চলাফেরা, আমরা হচ্ছে গিয়ে সবাই আর কি ক্যাম্পাস কেন্দ্রিক চলাফেরাটা বেশি হচ্ছে। আমার ফ্রেন্ডরা একটু একটু আগে বলছিল যে আমি টিউশনে যাব, আমি কি অর্পণ যাওয়া কি ঠিক হবে, বাইরের অবস্থা কেমন? আরেক ফ্রেন্ড বলতেছে খাবার কিনতে যাব, বাইরের অবস্থা কেমন? তো সবাই আর কি শঙ্কিত। কারণ আপনি দেখবেন গতকাল কিছু ফুটেজও ছিল, আপনার ওরা আক্রমণ করতেছিল, 2-3 জন পুলিশ ওই তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে তা না, তাদেরকে বলছিল হ্যাঁ বাবারা তোমরা হচ্ছে গিয়া, মানে খুব মানে সাবলীল ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করতেছে। তো যাদের মাইন্ডসেটে আগ্রাসী মনোভাব, তাদেরকে আপনি কথা দিয়ে কিভাবে তাদেরকে আটকাবেন? তো সেই অবস্থাতে পুলিশ থাকা সত্ত্বেও যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এখন সম্ভব আমাদের নিরাপত্তা আমাদের ফিল করা? তো এখনো আমরা সবাই শঙ্কিত, ক্যাম্পাসের বাইরে আমরা যাচ্ছি খুবই আতঙ্ক নিয়ে। তো এই অবস্থার অবসান কিভাবে ঘটবে, কবে ঘটবে, আমরা আসলে এখনো বুঝতে পারতেছি না। আহ, ধন্যবাদ জনাব শারজিল মাহমুদ অর্পণ, এবং একই সাথে ধন্যবাদ জনাব তাসফিকুর রহমানকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদেরকে ক্যাম্পাসের সর্বশেষ আপডেটটা দেওয়ার জন্য, ক্যাম্পাসের সব সব বিষয় বিস্তারিত বলার জন্য। এরই সাথে শেষ হলো আমাদের আজকে পর্ব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি শাহরিয়ার ইসলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।